তাহলে খেয়াল করো, দৈর্ঘ্য সংকোচনটা কি? কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই প্রভাবকে দৈর্ঘ্য সংকোচন বলা হয়। তাহলে এবার আসো আমরা যেটা বললাম, তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চাইতে কিছুটা ছোট মনে হবে, এই প্রভাবটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। তাহলে একটু ভালো করে খেয়াল করে, এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। তাহলে এস প্রসঙ্গ কাঠামো হচ্ছে স্থির, আর এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটি হচ্ছে কি বিবেগে গতিশীল। তাহলে দেখো, এই যে স্থির প্রসঙ্গ কাঠামো, যে এখানে একজন পর্যবেক্ষক আর এখানে এক্স অক্ষ বরাবর একটা দণ্ড রাখা হলো, তো এই পর্যবেক্ষকটা দণ্ডটার স্থানাঙ্ক নির্ণয় করবেন কি যথাক্রমে x1 x2 আর এস প্রাইম। এই যে গতিশীল প্রসঙ্গ কাঠামোর একজন পর্যবেক্ষক ওই দণ্ডটির স্থানাঙ্ক পরিমাপ করতেছে কত, x1 প্রাইম x2 প্রাইম। তাহলে দেখো, এস প্রাইম কাঠামোর সবগুলোকে আমরা বললাম যে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে, তাহলে দেখো এখানে এই যে নিশ্চল অবস্থায় একজন পর্যবেক্ষক এই দণ্ডটার দৈর্ঘ্য পরিমাপ করবে কত, তো নিশ্চল অবস্থার দৈর্ঘ্যটাকে ধরো আমরা এল নট দ্বারা প্রকাশ করলাম। তাহলে সে এটা দৈর্ঘ্যটা পরিমাপ করবে x2 মাইনাস x1। এটা হচ্ছে স্থির অবস্থার পর্যবেক্ষকটা এই দণ্ডটির দৈর্ঘ্য পরিমাপ করবেন এত। আর গতিশীল প্রসঙ্গ কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষক ওই একই দণ্ডটার দৈর্ঘ্য পরিমাপ করবে কত, সেটাকে আমরা গতিশীল অবস্থার দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে এল ইকুয়াল এটা হবে কত, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। তাহলে দেখো, এল নটটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য আর এলটা হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা বিপরীত লরেন্জ রূপান্তর যেটা পেলাম, সেই সূত্রটা মনে আছে কিনা? বিপরীত লরেন্জ রূপান্তরের সূত্রটা একটু বলো আমাকে। তাহলে বিপরীত লরেন্জ রূপান্তরের ক্ষেত্রে x1 এর মানটা কত হবে, x2 এর মানটা কত হবে? তো যে x এটা x প্রাইম প্লাস vt প্রাইম। হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি। তাহলে আমাদের বিপরীত লরেন্জ রূপান্তরের সূত্রটা ছিল এটা। তাহলে এখন দেখো, x1 এর ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কি, x এর জায়গায় আমরা লিখতে পারি কি x1, এটা এখানে লিখতে পারি কি x1 প্রাইম, কেমন? তারপর আবার x2 এর ক্ষেত্রে কি লিখতে পারি, x2 মাইনাস x2 প্রাইম প্লাস bt প্রাইম রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে আমরা x1 বিপরীত লরেন্জ রূপান্তর ব্যবহার করে x1 এবং x2 এর মানটা পেয়ে গেলাম। তাহলে x1 আর x2 এর মানটা এবার আনি এই সমীকরণে বসে দাও। এই যে এল নট ইকুয়াল আমরা কি পেলাম, x2 মাইনাস x1 না? এই সমীকরণটাতে এনে বসিয়ে দাও এই মানগুলাকে। এই মানগুলো বসালে আমরা কি পাই দেখো তো। তাহলে দেখো, আমরা x2 আর x1 এর মানটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর তাহলে আমরা এই পাশে লিখতেছি, এখানে আর থাকতেছি কি তোমার x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, আর এখানে বিটি প্রাইম মাইনাস বিটি প্রাইমে কাটাকাটি চলে যাবে, নিচে হচ্ছে কি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার দেখো, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ইকুয়াল আবার কি, এই যে এল। তাহলে এই মানটা বসিয়ে দেয় এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা সমান লেখা যাচ্ছে এল, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে দেখছি আলটিমেট আমরা এল নট ইকুয়াল কি পেলাম,
L divided by root over 1 minus v square by c square. তাহলে সূত্রটা দাঁড়ালো এল নট ইকুয়াল এল ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এবার বজ্রগুণন করে দাও। বজ্রগুণন করলে আমরা পাই কি এল L ইকুয়াল equal L. এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা। তাহলে এটাকে একটু মার্কিং করো। এই যে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচনের সূত্র। তাহলে এই জিনিসগুলো একটু লিখে রাখো। এখানে এলটা হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য, এল হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য, অবস্থার দৈর্ঘ্য, আর এল নটটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। তাহলে কোনটা গতিশীল কোনটা স্থির সেটা বুঝতে হবে তোমাকে। তাহলে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে রকেট। আর রকেটটা হচ্ছে কত, আলোর বেগের 80% বেগে গতিশীল। এখন দেখো পৃথিবীর একজন পর্যবেক্ষক রকেটটাকে দেখতেছে। তাহলে আমাকে বলো তো পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে রকেটটা কি গতিশীল নাকি স্থির? পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে রকেটটা কি স্থির হবে না স্যার? পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে পৃথিবীর পর্যবেক্ষক রকেটটাকে কি স্থির দেখবে? না না স্যার, গতিশীল। সে তো রকেটটাকে কি গতিশীল দেখবে। আর গতিশীল এই গতিশীল। যে রকেটের যে নভোচারী আছে সেই রকেটটাকে কি দেখবে? রকেটে নভোচারী, হ্যাঁ সে স্থির দেখবে। সে রকেটটাকে স্থির দেখবে। তাহলে পৃথিবীর পর্যবেক্ষক রকেটটার যে দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা হচ্ছে কি গতিশীল অবস্থার দৈর্ঘ্য হবে নাকি স্থির অবস্থার দৈর্ঘ্য হবে? স্যার গতিশীল না? গতিশীল অবস্থার দৈর্ঘ্য। আর এই যে নভোচারী রকেটটির দৈর্ঘ্য যেটা পরিমাপ করবেন সেটা কোন অবস্থার দৈর্ঘ্য হবে বলতো? স্থির অবস্থার দৈর্ঘ্য। স্থির অবস্থার দৈর্ঘ্য। স্থির অবস্থার দৈর্ঘ্য। তাহলে তুমি যদি নভোচারীকে বলো স্থির যে অবস্থার দৈর্ঘ্য। হ্যাঁ নভোচারীকে যদি বলো তোমার রকেটের দৈর্ঘ্যটা কত, তাহলে নভোচারী এই যে রকেটের একেবারে প্রান্ত থেকে শুরু করে লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত মেপে দেখলো যে তোমার কত 100 মিটার। 100 মিটার হুম। ধরো মেপে দেখলো। তাহলে এই যে এই 100 মিটারটা কোন অবস্থার দৈর্ঘ্য? স্থির অবস্থার দৈর্ঘ্য নাকি গতিশীল অবস্থার দৈর্ঘ্য? স্থির অবস্থার দৈর্ঘ্য। স্থির স্থির অবস্থার দৈর্ঘ্য। অবস্থার দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে এল নট। এল নট স্থির অবস্থার দৈর্ঘ্য, কারণ নভোচারীর সাপেক্ষে রকেটটা হচ্ছে স্থির। তাহলে কোনটা স্থির আর কোনটা গতিশীল সেটা আগে ভালো করে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য এল নট 100 মিটার। এখন দেখো পৃথিবীর পর্যবেক্ষকের কাছে রকেটটাকে কি আর 100 মিটার মনে হবে? না স্যার। না। তাহলে পৃথিবীর পর্যবেক্ষক যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য পরিমাপ করবে। তো সেটা হচ্ছে এল। তাহলে এলটা এবার বের করে ফেলো তো কত। হ্যাঁ, তাহলে পৃথিবীর পর্যবেক্ষকের কাছে রকেটটাকে আর 100 মিটার মনে হবে না, সে এটাকে কত মিটার দেখবে 60 মিটার। তাহলে 60 মিটার কিভাবে? এল ইকুয়াল, আমরা তো সূত্র জানি এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এল নটের জায়গায় আমরা বসালাম কত, স্থির অবস্থার দৈর্ঘ্য 100 রুট ওভার 1 মাইনাস, দেখো বি এর জায়গা হচ্ছে কত 0.8 সি। তাহলে সি স্কয়ার উপরে নিচে Yes, sir. কাটাকাটি চলে যাবে। তাহলে 0.8 Yes, হোল sir. স্কয়ার থাকবে। তাহলে এটা আসতেছে তোমার কত 60 মিটার। এই 60 মিটারটা হচ্ছে তোমার গতিশীল অবস্থার দৈর্ঘ্য। গতিশীল অবস্থার দৈর্ঘ্য। স্যার এত কম দেখবে পৃথিবী পর্যবেক্ষক? পৃথিবীর পর্যবেক্ষক এত কম দেখবে। যদি রকেটটা আরো বেশি বেগে গতিশীল হয় তাহলে আরো কম দেখবে। তাহলে তুমি এটা বের করো তো, ধরো আলোর বেগের 90% বেগে গতিশীল, তখন কত হবে? রকেটটা এখন ধরো বি ইকুয়াল কত বেগে যাচ্ছে 0.9 সি বেগে যাচ্ছে। তাহলে দেখো তো এখন এখন পৃথিবীর পর্যবেক্ষকের কাছে রকেটটাকে কত মনে হবে? যত বেশি বেগে গতিশীল হবে তত
যদি তোমার আলোর বেগের সমান বেগে যেতে পারে তখন রকেটটাকে আর দেখাই যাবে না। আলোর বেগের সমান বেগে যদি চলতে থাকে, তাহলে এইভাবে যত বেশি বেগে যাবে রকেটটাকে আরো তত ছোট মনে হবে। এখানে এই যে নভোচারীর কাছে পৃথিবীটাকে কেমন মনে হবে? পৃথিবীটাকে আর সে কি এরকম গোলাকার দেখবে? নভোচারী নভোচারী তো তখন পৃথিবীটাকে কি গতিশীল অবস্থার দৈর্ঘ্য পরিমাপ করবে। নভোচারীর সাপেক্ষে পৃথিবীটা হবে তখন গতিশীল। তাহলে পৃথিবীটাকে সে আর এরকম গোলাকার দেখবে না, পৃথিবীটা তার কাছে এরকম মনে হবে। তাহলে এরকম শেপ তো তো পৃথিবীটা তার কাছে ক্রমান্বয়ে এরকম হয়ে আসবে, দুই পাশ থেকে কি হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। এবার আবার এরকম হবে না, উপরে নিচে হবে না, এরকম এরকম হবে না, এই যে এরকম এরকম হবে না। কেন হবে না বলতো? কারণ সে হচ্ছে ধরো এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এই এই দুই দিক থেকে তার পৃথিবীটা সংকুচিত হয়ে আসবে। ওয়াই অক্ষ বরাবর তো তার কোনো গতিশীল নেই, তার গতি নাই, তাহলে এরকম তার কাছে মনে হবে না। এই দুই পাশ থেকে পৃথিবীটাকে সংকুচিত হয়ে আসছে মনে হবে। তাহলে খেয়াল করো, এখানে ঠিক একইভাবে আমাদের কাল দীর্ঘায়নের সূত্রটা আসবে এরকম, টি ইকুয়াল টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে এখানে টিটা হচ্ছে কি গতিশীল অবস্থার সময়। আচ্ছা গতিশীল স্যার, এখানে যেহেতু গতিশীল ঘড়িতে ভাইয়া গতিশীল অবস্থায় সময় বেশি লাগবে, তাই এটা ধীরে চলবে না। তো ওখানকার নভোচারী ঘড়িটা নভোচারীর ঘড়িটা হচ্ছে কি সময়টা, নভোচারীর ঘড়িতে কি দিবে সময়টা, তাহলে এখানে নভোচারীর ঘড়িটা ধীরে চলবে, গতিশীল অবস্থার সময়, আর এটা হচ্ছে স্থির অবস্থার সময়। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমাকে বুঝতে হবে কোনটা গতিশীল আর কোনটা স্থির। তাহলে এখানে ঘটনাটা ঘটতেছে কোথায়? রকেটে। তাহলে পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে রকেটটা হচ্ছে কি গতিশীল। তাহলে পৃথিবীর পর্যবেক্ষক যে সময়টা পরিমাপ করবে সেটা হচ্ছে গতিশীল অবস্থার সময়, আর নভোচারীর সাপেক্ষে রকেটটা হচ্ছে কি স্থির। তাহলে নভোচারী যে সময়টা পরিমাপ করবে সেটা হচ্ছে স্থির অবস্থার সময়। নভোচারীর যে সময়টা পরিমাপ করবে, তাহলে আমরা এই যে নভোচারীর চা খাওয়ার ঘটনাটা কে এখানে আনলাম। তাহলে এটা দেখো নভোচারীর ঘড়িতে, তাহলে নভোচারী যে সময়টা পরিমাপ করবে সেটা হচ্ছে স্থির অবস্থার সময়। তাহলে নভোচারীর ঘড়িতে যে সময়টা দিল সেটা ধরো 5 মিনিট, 5 মিনিট। তার চা খাওয়া স্টার্ট হতে শেষ হওয়া পর্যন্ত তার সময় লাগলো 5 মিনিট। তাহলে পৃথিবীর পর্যবেক্ষকের ঘড়িতে কত সময় দেবে, মানে গতিশীল অবস্থা তার সময়টা কত হবে সেটা তুমি একটু বের করো। তাহলে এটা হচ্ছে টি নট হচ্ছে 5 মিনিট। তাহলে পৃথিবীর পর্যবেক্ষকের ঘড়িতে কত সময় দিবে সেটা একটু বের করে দেখো। তাহলে এখানে মানগুলো বসালে আমরা পাবো কি 8.33 মিনিট। টি ইকুয়াল সূত্র হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে গতিশীল অবস্থার সময়টা মানে এখানে আসবে কত? 8 পয়েন্ট, পর্যবেক্ষক হ্যাঁ 8.33 মিনিট। পর্যবেক্ষকের সময়টা বেশি লাগছে। তাহলে এখানে স্থির অবস্থার সময়ের চাইতে গতিশীল অবস্থার সময় কিছুটা বেশি, এই জন্য এটাকে বলা হয় কি কাল দীর্ঘায়ন। তাহলে খেয়াল করো, এখানে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তার বয়স 30 বছর মহাকাশে কাটিয়ে এলে তার বয়স কত হবে? পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন। তাহলে দেখো, তাহলে পৃথিবীর সাপেক্ষে মহাশূন্য যানটা কি ছিল? গতিশীল না?
তাহলে পৃথিবীর ঘড়িতে যে হিসাবটা, এই যে পৃথিবীতে কত বছর, পৃথিবীর হিসাবে 30 বছর হয়ে গেল, কিন্তু মহাশূন্যচারীর ঘড়িতে কত বছর দেখাবে? তাহলে এই যে নভোচারীর সাপেক্ষে মহাশূন্যযানটা কি স্থির না? তাহলে সেই তার ঘড়িটা দিবে কি স্থির অবস্থার সময়। তাহলে স্থির অবস্থার সময়টা কত সেটা এবার বের করে ফেলো আগে। তাহলে আমাদের সূত্র তো আমরা জানি, টি ইকুয়াল টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখানে গতিশীল এই যে 30 বছর, এটা হচ্ছে গতিশীল অবস্থার সময় টি, তোমাকে বের করতে হবে টি নট, মানে নভোচারীর ঘড়িতে কত সময় দেখাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এখানে টি হচ্ছে 30 রুট ওভার 1 মাইনাস, এখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে দেখো তো কত আসতেছে এখানে, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। তাহলে দেখো তো টি নটের মান কত আসে এখানে, স্যার 19.2, টি নটের মান 19.2। টি নটের মান হ্যাঁ স্যার 19.2। হোল স্কয়ার করছে এখানে, দেখো তো ভালো করে হিসাবটা করো তো। হ্যাঁ স্যার 1.8 ভাগ 3 হোল স্কয়ার 0.36, 1 মাইনাস আনসার রুট ওভার। তো এটা 24 আসার কথা, তার 24 ইয়ার্স। 24 হ্যাঁ 24 ইয়ার্স। তাহলে দেখো নভোচারীর বয়স তাহলে কত হবে নভোচারীর হিসাবে? 24। না, সে কি জন্মের পরে কি রকেটে বসে গেছে নাকি? সে রওনা হলেন কত বছর বয়সে? 25 বছর বয়সে। 25 বছর বয়সে। তাহলে 25 মহাকাশে ভ্রমণ, মহাকাশে সেই ছিল কত বছর তার হিসাবে? মহাশূন্যচারীর হিসাবে 24 বছর। তাহলে 25 আর 24 কত হবে? ও 49। 49 বছর। তাহলে নভোচারীর বয়স হয়ে যাবে তোমার কত? 25। 25 বছর বয়সে সে রওনা দিলেন, তার ঘড়ির হিসাবে সেই 24 বছর মহাকাশে ভ্রমণ করে আসলেন। তাহলে টোটাল হচ্ছে তার 49 ইয়ার্স সে তার বয়স হবে। কিন্তু তার বয়সী, তার সমবয়সী মানে 25 বছরের যাদেরকে সে পৃথিবীতে রেখে গেল, সে এসে দেখবে তাদের বয়স কত বছর হয়ে গেছে। যারা পৃথিবীতে 49। 49 তো নভোচারীর বয়স, সে যাদেরকে পৃথিবীতে রেখে গেল তাদের পৃথিবীর হিসাবে তাদের বয়স কত হবে দেখো তো। 25। 25 বছর বয়সে তো রেখে গেল, এখান থেকে পৃথিবীতে কত বছর চলে গেল? 30 বছর না? আচ্ছা স্যার, কি 25 বুঝছি প্লাস স্যার। 30। 55। তাহলে দেখো সে এসে দেখবে তার সমবয়সীদের বয়স হয়ে গেল 55 বছর, কিন্তু তার বয়স হলো কত বছর? 49 বছর। দেখছো তাদের থেকে সে কি কত বছরের ছোট? 6 বছরের ছোট। তাহলে দেখো এখানে সে কি কোথায় ভবিষ্যতে চলে গেল, 6 ইয়ার্স ভবিষ্যতে চলে গেল। তাহলে দেখো এখানে 6 বছর সামনে চলে যাওয়া। তাহলে সেই তার বয়সটা আসে ছিল কত? তার বয়সটা হবে সে মহাকাশে ঘুরে আসলে তার বয়সটা হবে 49 বছর, কিন্তু পৃথিবীতে যাদেরকে রেখে গেলেন তাদের বয়সটা হবে কত বছর? 55 বছর। তাহলে 6 বছর সেই কোথায় সামনে চলে আসলো। তাহলে পৃথিবীর এখানে আসি দেখবে যে কি 6 বছর অতিক্রান্ত হয়ে গেলে পৃথিবীতে অনেক চেঞ্জ হয়ে গেল, অনেক কিছুর পরিবর্তন হয়ে গেল।